আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ফাউন্ডার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। আজকে আপনাদের সাথে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমরা যারা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করার জন্য এসেছি, আমরা কি কি জাতীয় প্রবলেম ফেস করি, আমাদের চ্যালেঞ্জগুলা কি, বা কোন কোন ডিপার্টমেন্টে যদি আমাদের ডেভেলপমেন্টটা হয় আমাদের ক্যারিয়ারের জন্য সহযোগী হবে। পাশাপাশি আমরা জানি যে আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম যে ইন্স্যুরেন্স বাংলাদেশের অনেক সম্ভাবনাময়ী একটা খাত, যেখানে বাংলাদেশের এখনো স্বাস্থ্য ঝুঁকিতে 1% লোকের এঙ্গেজমেন্ট হয় নাই, যেখানে টোটাল পারিবারিক আর্থিক নিরাপত্তা প্রকল্পতে লাইফ ইন্স্যুরেন্সে প্রায় 5% বা তার সামান্য হয়তো কিছু বেশি মানুষ ইনভলভ। এই যে একটা বিশাল জনগোষ্ঠী এখনো স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার বাহিরে, এই টোটাল জিনিসটাকে কাভার দেওয়ার জন্য আমরা জানি এই ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষিত, দক্ষ, ইমেজ সম্পূর্ণ লোকের কোনো বিকল্প নেই। তো এই বিষয়টাকে ফোকাস করে মূলত আজকের প্রোগ্রামটা, আজকের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। আপনারা খুবই খুশি হবেন, আনন্দিত হবেন। আজকে আমাদের এই স্টুডিওতে আমরা এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির একজন আইকনিক ব্যক্তিকে আমরা পেয়েছি, যার সম্বন্ধে আমি যদি একটু না বলি কমই হয়ে যাবে। আমি আমার এখানে ট্রেনিং, আমার এ পর্যন্ত আসা, যার ট্রেনিং নিয়ে, যার থেকে ইন্সপাইরেশন নিয়ে, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স। একই সাথে স্যারের আরো একটা পরিচয়, উনি একজন পাবলিক স্পিকার এবং উনি বিজনেস মেন্টর হিসাবে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে সাকসেসফুল ব্যক্তি উনি নিজে তৈরি করেছেন। তো আজকে আমরা সরাসরি স্যারের থেকে শুনবো এই ইন্ডাস্ট্রিতে স্যার কিভাবে সাকসেসফুল হলেন, আমরা যারা সাকসেস হতে চাচ্ছি আমাদের জন্য স্যারের কি কি আপনার দিক নির্দেশনা থাকবে। তো আসেন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি স্যার। বিশেষ করে আপনি অনেক ব্যস্ত থাকেন, অনেক বড় সংগঠন, কোম্পানির বিভিন্ন দায়িত্ব পালন করেন, এর ভিতরে আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের জন্য আপনি সময় করে আসছেন স্যার। আমরা অনেক আনন্দিত এবং আমরা আশা করি ইন্ডাস্ট্রির সকলের জন্য আজকে আপনি যে সময়টা দিবেন, এই সময়টা আমাদের জন্য একটা বিনিয়োগ হবে, ব্যবসার জন্য একটা বেস্ট বিনিয়োগ হিসাবে আমরা নিব স্যার। আমরা এমন কিছু আপনার থেকে আজকে শিখবো। স্যার শুরুতেই আমরা একটু জানবো যে আপনার যে বর্ণাঢ্য ক্যারিয়ার সোনালী লাইফ ইন্স্যুরেন্সে বা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এত অল্প সময়ের মধ্যে, বা আপনি কিভাবে এখানে আসা এবং কিভাবে এত চমৎকার সাকসেস হিস্টোরি তৈরি করা, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন স্যার। ধন্যবাদ। মূলত আমি এই কোম্পানির সম্পর্কে জানতে পারছি, সোনালী লাইফ সম্পর্কে জানতে পারছি হচ্ছে জনাব সৈয়দ মোহাম্মদ আজিম স্যার, যিনি বর্তমানে কোম্পানির ডিএমডি হিসাবে আছেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তো স্যারের সাথে আমার একটা পার্সোনাল রিলেশন আছে, সেই সুবাদে স্যার আমাকে ইনভাইট করে হচ্ছে আমার বাচ্চার জন্য একটা শিক্ষা বীমা করার প্রপোজাল দেয়। জি, আমি কোম্পানিতে এসে এই প্রোডাক্টের ফ্যাসিলিটিসগুলি জানলাম। জানার পরে সাবেক যিনি ব্যবস্থাপনা পরিচালক এই স্যারের সাথে আমার পরিচয় হয়। তখন উনি সোনালীর সিস্টেম, সার্ভিস, কমিটমেন্ট, ক্লেইম সেটেলমেন্ট এই জিনিসগুলি নিয়ে আলোচনা করে। আমি একটু সারপ্রাইজড হয়েছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এত স্মুথ, এত সুন্দর, রাইট টাইমে সার্ভিস দেয়। দেন আমি আমার বাচ্চার জন্য পলিসিটা করার ডিসিশন নেই। ডিসিশন নেওয়ার এক পর্যায়ে সৈয়দ আজিম স্যার আমাকে এখানে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসাবে কাজ করার বিষয়ে প্রপোজাল দেয়। তখন আমি এই কোম্পানির সার্ভিসের বিষয়গুলি নিয়ে আরেকটু পড়াশোনা করি, স্টাডি করার পরে আমি ডিসিশন নিই যে হ্যাঁ, ইয়েস, আমি আমার পার্ট টাইম হিসাবে আমি কাজটা শুরু করব। তাহলে কি স্যার শুরুতে পার্ট টাইম হিসাবে জয়েন করেছি? জি, শুরুতে আমি পার্ট টাইম হিসাবে শুরু করি। শুরু করার একটা পর্যায়ে গিয়ে আপনার 6 মান্থ পরেই আমি ফুল টাইম কাজটা করার
জন্য ডিসিশন নেই। কেন? কারণ কোম্পানির সার্ভিস, সিস্টেম, কমিটমেন্ট এই বিষয়গুলি আমার অনেক ভালো লাগছে। আর বিশেষ করে অফিস এনভায়রনমেন্ট খুবই নাইস এনভায়রনমেন্ট। দেন আপনার যখন আমি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হয়ে কাজটা শুরু করলাম, আস্তে আস্তে সংগঠনে আমার রিক্রুটমেন্ট আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পরে যখন আমি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, তখনই আমি আমার টিম মেম্বারদেরকে ট্রেনিংয়ের বিষয়ে এই কোম্পানির যিনি ট্রেনার ওনার সহযোগিতায়, তারপরে হচ্ছে আপনার আমার যিনি মেন্টর সৈয়দ মোহাম্মদ আজিম স্যার এবং বর্তমানের যিনি সিইও জনাব রফিকুল ইসলাম স্যার, তাদের সহায়তায় তাদেরকে আমার টিম মেম্বারদেরকে ট্রেন আপ করানো, প্লাস আমি নিজে যেহেতু একজন প্রফেশনাল ট্রেনার, আমি এদেরকে প্রশিক্ষিত করার বিষয়েও দায়িত্ব নিলাম। নিয়ে আমি আস্তে আস্তে কাজ করার একটা পর্যায়ে 2020 সালে এসে আমি কোম্পানির ইউনিট ম্যানেজার হিসাবে প্রমোশন পাই, প্লাস একটা মোটামুটি একটা সুন্দর সংগঠন তৈরি করে ফেলি। আমার ফোকাস পয়েন্ট ছিল টিম মেম্বারকে এডুকেট করা, প্রশিক্ষিত করা। আর প্রশিক্ষিত করলেই হচ্ছে আস্তে আস্তে টিমটা আরো কোয়ালিটি সম্পন্ন টিম হিসাবে তৈরি হবে। 2021 সালে আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে প্রমোশন পাই। ততক্ষণে আমার টিম অনেক বড় একটা সেটআপমেন্ট হয়ে যায়। তারপর থেকে কাজ করে একটা পর্যায়ে আরো ব্রাঞ্চ ম্যানেজার ক্রিয়েট হয়। একটা সময় এসে আমি 2025 সালে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে প্রমোশন পাই। তো আলহামদুলিল্লাহ আমার সংগঠনে এই মুহূর্তে ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে আপনার 49 জন এবং ইউনিট ম্যানেজার হচ্ছে 500 প্লাস। ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার মিলে 23,000 প্লাস হচ্ছে আমার সংগঠনের মেম্বার। এটা তো স্যার, আমরা যদি এই বীমা শিল্পের দিকে বর্তমান সিচুয়েশনের দিকে তাকাই, যেখানে এই শিল্পের কামব্যাক করার জন্য যথেষ্ট চেষ্টা চলতেছে সরকার বা সম্মিলিতভাবে আইডিআরে, কিন্তু তারপর এই সময়ের ভিতরে আপনার এই সফলতাটা, এটা আশা করি আমাদের সামনের দিনে বড় স্বপ্ন দেখার জন্য একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। স্যার, আমরা আপনার থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা রেডি করে রেখেছি, যেখানে স্যার শুরুতেই আমরা একটু আপনার থেকে জানতে চাই যে প্রথমেই বাংলাদেশের যে বীমা পেশাটা স্যার, একজন শিক্ষিত ইমেজওয়ালা যেই টাইপের লোক এই ইন্ডাস্ট্রিতে আসলে পরে উনি নিজেও একটু গেইন হবে বা ইন্ডাস্ট্রি ওনার থেকে উপকৃত হবে, এই লেভেলের লোকজন কি কারণে, কোন বিউটির কারণে ওনারা ইন্স্যুরেন্সটাকে ক্যারিয়ার হিসাবে নিবে বা পেশা হিসাবে নিবে বলে আপনি মনে করেন, বা এখানে কি কি সুযোগ সুবিধা আছে যেটার জন্য এই মানুষদেরকে এখানে আসা উচিত বলে আপনি মনে করেন স্যার? ওকে জসিম সাহেব, আমি এখানে যেটা পেয়েছি, আমার অবজারভেশন হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর বিউটি আছে। জি, যেমন এই ক্যারিয়ারটা হচ্ছে স্বাধীন একটা পেশা, ইন্ডিপেন্ডেন্ট ক্যারিয়ার। স্বাধীনভাবে একজন এজেন্ট কাজ করতে পারে। যদি কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রফেশনে জব করে, তখন তার কিন্তু একটা বাইন্ডিংসের ভিতরে সে থাকে। সেই দিক থেকে একজন এজেন্ট হিসাবে সোনালী লাইফের সাথে তার ক্যারিয়ার যদি সে স্টার্ট করে, সে কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যারিয়ার, স্বাধীন পেশা হিসাবে কাজটা করতে পারে। সেকেন্ড হচ্ছে যে অপরচুনিটিস বা বিউটি, সেটা হচ্ছে সে এখানে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। সে ওয়ার্কিং আওয়ারটা সে এখানে এনজয় করতে পারে। সে চাইলে ফুল টাইম কাজ করতে পারে, সে চাইলে পার্ট টাইম কাজ করতে পারে, সে চাইলে কোয়ার্টার টাইম কাজ করতে পারে, ইভেন সে চাইলে এনি টাইম কাজ করতে পারে, তার চয়েস। একজন ব্যক্তি জব করে, সে চাইলে পার্ট টাইম কাজ করতে পারে। একজন ব্যক্তি সে ফ্রি, সে বেকার, সে চাইলে ফুল টাইম কাজ করতে পারে। যেমন আমার স্টার্টিংটা শুরু হয়েছিল, আমি পার্ট টাইম দিয়ে শুরু করি, কিন্তু একটা পর্যায়ে 6 মান্থ পরে আমি কি করেছি, ডিসিশন নিয়েছি যে আমি ফুল টাইম কাজটা করব। আর ফুল টাইম করার কারণেই হচ্ছে আজকের এই ক্যারিয়ারটা, এখানের এই পজিশনে এত অল্প সময়ের মধ্যে, আমার 6 ইয়ার্স রানিং এই সময়ের মধ্যে এই পজিশনে আমি আসতে পেরেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্ল্যাটফর্ম, কোম্পানি। যে কোনো একজন ব্যক্তি তার চয়েস করার ক্ষেত্রে আগে কোম্পানি প্ল্যাটফর্মটাকে, রাইট একটা প্ল্যাটফর্মকে চয়েস করতে হবে। উইথ ডিউ রেসপেক্ট, আমি সকল কোম্পানিকে সম্মান প্রদর্শন করেই বলছি, সোনালী লাইফ কমপ্লিটলি ব্যতিক্রম ভাবেই হচ্ছে গ্রাহক সেবা এবং এজেন্ট সেবা দুইটাই খুবই চমৎকার ভাবে দিচ্ছে। থার্ড যেটা বিউটি, সেটা হচ্ছে আপনার হচ্ছে হাই পটেনশিয়াল ইনকাম। এখানে একজন ব্যক্তি তার ক্যারিয়ারে চাইলে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, আবার চাইলে 5 লাখ টাকা ইনকাম করতে পারে,
আবার সে এখানে 10 লাখ টাকা ইনকাম করতে পারে। ইটস ডিপেন্ড অন পারফরমেন্স। একজন এজেন্ট সে কত টাকার চেক এই মাসে আর্ন করবে, সে তার নিজের চেকটা সে নিজে লিখতে পারে তার কাজের পারফরমেন্সের মাধ্যমে। আর গুড লিডিং অ্যাজ এ লিডার, যার সাথে শুরু করবে সে যদি সুন্দরভাবে গাইডলাইন দেয় আর সুন্দরভাবে যদি প্রশিক্ষণ দেয়, মনিটরিং একটা বিগ ইস্যু এখানে। এখানে স্যার বিষয়টা তো একটা টিম ওয়ার্ক। ইয়েস টিম ওয়ার্ক। সো ফোর্থ যে অপশন সেটা হচ্ছে আপনার এখানে টিম ওয়ার্ক ফ্যাসিলিটিস। ইউ ক্যান এনজয় টিম ওয়ার্ক ফ্যাসিলিটিস। যেমন আমি এখন এনজয় করি এই যে 23,000 প্লাস টিম মেম্বার ইন মাই টিম, তাদের প্রত্যেকের কাজের একটা রেজাল্ট কিন্তু আমি এখানে পাচ্ছি। তার মানে আমি যদি তখন ডিসিশন নিতে দেরি করতাম বা ডিসিশনটা রাইট টাইমে না নিতাম, অথবা আমার সংগঠনটাকে যদি আমি প্রশিক্ষিত না করতাম, স্টিল নাও কন্টিনিউয়াস প্রসেসে আমি এই ট্রেনিং এর বিভিন্ন মডিউলে ট্রেনিং করাচ্ছি, কোম্পানিও করাচ্ছে প্লাস আমি আমার সংগঠনকে করাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার অনেক এডুকেটেড পারসন আমার টিমের সাথে ইনভলভমেন্ট হওয়ার কারণে খুব র্যাপিডলি আজকের আমার বিজনেসের পজিশন তৈরি করতে পারছি। নেক্সট হচ্ছে এই প্রফেশনের যে বিউটি আমি বলবো সেটা হচ্ছে আপনার এখানে যেমন ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যাওয়ার্ড আছে, বিভিন্ন সময় এটা বিভিন্ন ক্যাটাগরিতে যারা অর্জন করে তারা এটা অ্যাচিভমেন্ট করতে পারে। দেন আদার্স আরো অনেক ফ্যাসিলিটিস আছে। যেমন আরেকটা বিষয় ইন্টারেস্টিং হলো, একটা সেল একবার করার পরে আপনি এখানে 10 টাইমস 10 ইয়ার্স অর 15 ইয়ার্স এটার ইনকামটা এনজয় করতে পারেন। কিভাবে? মনে করেন 10 ইয়ার্স মেয়াদের এটা যদি আমরা বলি স্যার, এটা কি রয়্যালটি ইনকামের মতো? ইয়েস অলমোস্ট। সো 10 ইয়ার্স মেয়াদের জন্য একটা সেভিংস এর প্ল্যানিং যদি কোনো ক্লায়েন্ট করে, তাহলে আপনি এই সেভিংসটা করাইলেন, এই পলিসিটা আপনি করাইলেন, তাহলে 10 ইয়ার্স আপনি এখানে ইনকাম এনজয় করার সুযোগ পাচ্ছেন। 15 ইয়ার্স এর ক্ষেত্রে 15 ইয়ার্স এনজয় করার সুযোগ এখানে পাচ্ছেন। তার মানে এখানে যে বিউটিগুলি আছে এর মধ্যে আপনার ওয়ান টাইম সেলস, মোর টাইম ইনকাম। নেক্সট হচ্ছে আপনি একটা বর্ণাঢ্য ক্যারিয়ার তৈরি করার কারণে খুব লাইফস্টাইলটা খুব ভিন্নভাবে এনজয় করা যায়। কারণ যদি আপনার টাইম ফ্রেমের প্রেশার না থাকে, আনলিমিটেড ইনকাম থাকে, টিম ওয়ার্কের ফ্যাসিলিটিস থাকে, তাহলে আপনার এই এনজয় করাটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোম্পানির কমিটমেন্টের কারণে এখানে অনেক ব্যাংকের রিটায়ারমেন্ট পারসন, অনেক অর্গানাইজেশনের রিটায়ার্ড পারসন, অনেক ব্যক্তি যারা বিভিন্ন প্রফেশনে কাজ করে, সে তার সুযোগ সুবিধা মতো পার্ট টাইম এখানে কাজ করে। আমরা যদি একটু বিষয়টাকে আরো খোলা বলি স্যার, যে জবে বা যে কোনো একটা পেশাতে মানুষ যখন এঙ্গেজ হয়, তার একটা বয়সের একটা ব্যারিয়ার থাকে বা একটা ইয়ে থাকে এইজের বা কোয়ালিফিকেশনের। সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে যেহেতু রিটায়ার্ড পারসন, আপনি বললেন যে রিটায়ার্ড পারসনরাও চাইলে, তার মানে এখানে কোনো ব্যারিয়ার নাই, এইজের যে কোনো বয়সের লোকজন এসে এখানে কাজ করতে পারবে না? এইজের ব্যারিয়ার আছে। আপনার এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হওয়ার ক্ষেত্রে এখানে একটা রিকোয়ারমেন্টস আছে, যার হলো আপনার 50 এজ পর্যন্ত, 50 এজ পর্যন্ত একজন ব্যক্তি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করতে পারে। জি স্যার, ধন্যবাদ। আশা করি এই বিষয়টা আমাদেরও অনেক ভালো লেগেছে, এবং আপনি যে বিউটিগুলা বললেন, আমরা আশা করি প্রত্যেকটা বিউটি আপনি নিজে এনজয় করেন। সেকেন্ড, আপনার থেকে স্যার আমরা যেটা জানবো যে আপনি একজন পাবলিক স্পিকার হিসাবে, যেহেতু অনেক লোককে আপনি ট্রেনিং দেন, তারা আপনার থেকে লিসেন নেয় যে কিভাবে বীমা বিক্রি করবে, কিভাবে সে ভালো একজন কর্মী হবে, এবং আবার বিজনেস মেন্টর হিসাবেও অনেকের একদম কাছ থেকে গাইডলাইন দিচ্ছেন, মিটিং করাচ্ছেন, যেহেতু ইউনিট ম্যানেজার বেরোচ্ছে, ব্রাঞ্চ ম্যানেজার বেরোচ্ছে। এই কাজটা করতে গিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই পেশাটাতে কোন ক্যাটাগরির লোকজন, কোন কোয়ালিটির বা তার এডুকেশন কোয়ালিফিকেশন কেমন হলে এই লেভেলের লোকজন এখানে ভালো করার পসিবিলিটিটা বেশি? কারণ আমরা একটা জিনিস জানি কি স্যার, সব পেশা কিন্তু আসলে সব মানুষের জন্য শুট করে না। তো শুরু থেকেই যদি আপনি একটু বলেন যে আমরা অনেক মানুষ উপকৃত হবে, যে সে বুঝতে পারবে যে তাইলে আমার জন্য মনে হয়, আমি অন্য 2 জায়গায় 5 জায়গায় ট্রাই করেছি, ভালো করতে পারি নাই, মনে হয় আমার জন্য এই ক্যারিয়ারটা বেটার হইতে পারে। তো আপনি কি মনে করেন কোন ধরনের লোকজন এখানে আসলে সে একটা বেটার ক্যারিয়ার পেতে পারে স্যার? দেখেন, বাংলাদেশে শিক্ষিত বেকারের একটা গুরুতর সমস্যা রয়েছে, চিহ্নিত মনে করা হয়েছে। যেমন পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 2023-এর
দেশে মোট বেকারের সংখ্যা হচ্ছে প্রায় 63 লাখ। এর মধ্যে 63 লাখ, যার মধ্যে 87% হচ্ছে শিক্ষিত বেকার। এর মানে প্রায় 54,17,000 ব্যক্তি শিক্ষিত বেকার বর্তমানে বাংলাদেশে রয়েছে। জি। এখন আমার কোশ্চেন হচ্ছে, একজন ব্যক্তি সে তার জবের প্ল্যানিং করে, সে জবের চিন্তা করে, কিন্তু সে অনেক সময় জবটা পায় না। এই মানুষটাই কিন্তু সে ইয়াতে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভলভমেন্ট হয়ে, লাইক সোনালী লাইফের সাথে যদি সে ইনভলভমেন্ট হয়, প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে একটা সুন্দর প্রশিক্ষিত টিমের সাথে সে যদি তার ক্যারিয়ারটা শুরু করে, সে কিন্তু এখানে একটা ভালো অবস্থানে যেতে পারে। বিশেষ করে মধ্যম আয়ের যে মানুষগুলি, তারা কিন্তু আপনার এখানে দেখবেন যে অনেক শিক্ষিত ব্যক্তি সে আপনার খুব অল্প বেতনের জব করে। এবং আমরা স্যার, এটা রিয়েলি আপনি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখি স্যার, মিডল ক্লাস যে সোসাইটিটা আমরা বলি, এরা কিন্তু ম্যাক্সিমামই শিক্ষিত, রাইট। এবং এই ক্ষেত্রে স্যার মিডল ক্লাস যারা, এটার জন্য ওনারা কি জন্য বা কিভাবে এটা এই লাইনে আসতে পারে স্যার, আপনি কি মনে করেন? আমি মনে করি প্রত্যেকের এই বিষয়টাতে নিজের ব্যক্তিগতভাবে তার ডিসিশনটা নেওয়া উচিত। আপনি দেখেন, আমি যখন সিদ্ধান্ত নেই, আমার খুব কাছের কিছু ফ্রেন্ড সার্কেল কিন্তু আমাকে এই বিষয়ে নেগেটিভ কথা বলছে, বাট আমার কোশ্চেনটা হচ্ছে, আমার লাইফ সার্ভাইভ করা, আমার ফ্যামিলি মেনটেন করা, আমার সুন্দরভাবে জীবনযাপন করা, এটা কি আমার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ বা কলিগ সে করে দিবে, না আমাকে করতে হবে? অবশ্যই আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি, আমি চাইলে জব করে সারা জীবন কাটাইতে পারতাম, বাট আমার মাথায় ছিল যে না, আমি বিজনেস করব। যেমন এখানে একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, তারা কিন্তু এখানে জব করে না, তারা এখানে ব্যবসা করে। সো এখানে এই বিজনেস হিসাবে বিষয়টাকে নেওয়ার কারণে, আমি কাজটা খুব সিরিয়াসলি নেওয়ার কারণে আজকে আমি এই পজিশনে এসেছি। আমি কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ নিজের পছন্দ মতো সে এই ক্যারিয়ারটাকে তার চয়েস করা উচিত, এবং একটা সঠিক কোম্পানি চয়েস করা উচিত, লাইক সোনালী লাইফ, এবং একটা সঠিক টিমকে চয়েস করা উচিত, যে টিমের মাধ্যমে সে কাজটা, কারণ এখানে একার কোনো কাজ না, এখানে টিম মেম্বার সবাই মিলে, কোম্পানি ম্যানেজমেন্ট সবাই মিলে হচ্ছে টোটাল টিম ওয়ার্কের একটা কাজ। সো আমি মনে করি যে একজন ব্যক্তি যিনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, সে পাস করার পরেই একটা চিন্তা করে যে আমি একটা ভালো জব করব। আমার কোশ্চেন হচ্ছে কেন? কারণ সে তো এখানে ব্যবসা করতে পারে, কারণ এখানে দিস ইজ নট জব, সে একজন এন্টারপ্রেনার হবে না কেন? তার এন্টারপ্রেনার হওয়া উচিত, এই মেন্টালিটিতে থাকা উচিত। দেখেন, ডোন্ট মাইন্ড, আমি খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, আমরা যারা জব করে আসছি বা যারা জব করে, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফটাকে সার্ভাইভ করে, বাট একজন বিজনেসম্যান কি লাইফ সার্ভাইভ করে? সে কিন্তু লাইফটাকে এনজয় করে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যক্তি 5 লাখ টাকা ইনকাম করলে আমার দৃষ্টিতে অনেস্টলি সে লাইফটাকে এনজয় করার কথা, তার ফ্যামিলি অনেক ভালো থাকার কথা। আপনার বাচ্চা কোন স্কুলে পড়বে, কোন ইউনিভার্সিটিতে পড়বে, এটা ডিপেন্ড করে আপনি তার জন্য কি অ্যারেঞ্জমেন্ট করতেছেন। এখন অ্যারেঞ্জমেন্টের বিষয়টা নির্ভর করে কিসের সাথে? আপনার ইনকামের অপরচুনিটিজের সাথে। তাহলে আপনার ইনকামের জন্য আপনাকে এই জিনিসটা আগে নিজের থিঙ্কিং করতে হবে যে আমি কোন পেশাটাকে চুজ করব, কোন বিজনেসটাকে চুজ করব, বা কোন কাজটাকে চুজ করব। The quality of life determines quality of life depends on quality of thoughts. আপনি কোন কোয়ালিটিতে জীবনযাপন করবেন, এটা নির্ভর করে আপনি কোন কোয়ালিটির চিন্তা করেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি স্বাধীনভাবে সুন্দরভাবে এমন একটা বিজনেস চয়েস করব, যেমন এখানে একজন এজেন্ট বিজনেস পার্টনার হিসাবে সে তার টাইমকে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে এবং একটা সময় টিম বিল্ডিং প্রসেসে টিম বিল্ডিং করার মাধ্যমে, টিমকে ডেভেলপ করার মাধ্যমে, প্লাস টিমকে ম্যানেজমেন্ট করার মাধ্যমে বিগ ইনকাম করার অপরচুনিটিস এখানে আছে। আমি মনে করি প্রত্যেকের প্ল্যাটফর্মটা চুজ করে এবং একটা সঠিক টিমকে চুজ করে তার ডিসিশন নেওয়া উচিত যে আমি কাজটা সিরিয়াসলি করব। হতে পারে সে প্রথমে পার্ট টাইম করলো, একটা সার্টেন টাইম পরে যখন সে দেখবে যে এখানে তার একটা বিগ আর্নিং অপরচুনিটিস ক্রিয়েট হয়েছে, দেন সে ফুল টাইম করলো, যেটা আমি করেছি। আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা স্যার আপনার সাথে শেয়ার করি, আমাদের অডিয়েন্সদের আশা করি কাজে লাগবে সেটা। কারণ যেহেতু আমরা থানা, জেলা, প্রত্যন্ত অঞ্চলে মানুষজনের সাথে কাজ করতে হয়, তো আমরা এই ইন্স্যুরেন্সের সেভিংস সঞ্চয়টা এটা
সবচাইতে আমার কাছে মনে হচ্ছে স্যার মিডল ক্লাস ফ্যামিলির জন্যই বেশি দরকার সেভিংসটা, ইন্স্যুরেন্সের সেভিংসটা। কারণ এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা। আমাদের দেশের মিডল ক্লাস ফ্যামিলিগুলা স্যার যখনই তার কোনো জটিল কঠিন রোগে পড়ে, ট্রিটমেন্টটা করানোর জন্য হয় তার কোনো অ্যাসেট বিক্রি করতে হয়, না হলে ঋণ করতে হয়, কিন্তু যেই পরিমাণ ইনকাম ওর সাথে সামঞ্জস্যতা রেখে সে ট্রিটমেন্ট করাইতে পারে না। এটা মিডল ক্লাস ফ্যামিলির একটা প্রবলেম। আরেকটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিগুলা বর্তমানে বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী যে গবেষকরা বলতেছে 2030 সাল পর্যন্ত এটার সংখ্যা 6 কোটি প্লাস হয়ে যাবে। এখন জীবনযাত্রার মান যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চার স্কুলের খরচ, বাসা ভাড়া বেড়ে যাচ্ছে, সব খরচই ডে বাই ডে বেড়ে যাচ্ছে, ওই হিসাবে কিন্তু চাকরির স্যালারিটা বাড়তেছে না, ওই হিসাবে অন্যান্য বাড়তেছে না। তার মানে এই টাইপের লোকজন যদি আমাদের এই ধরনের পেশার সাথে এঙ্গেজ হয়, দুইটা উপকার হবে আমার মনে হচ্ছে। একটা হইলো ওনার পারিবারিক একটা সঞ্চয় তৈরি হবে এখানকার ইনকামের বাড়তি টাকাটা দিয়ে। আরেকটা হচ্ছে স্যার যে যেটা ওনার ঘাটতি, ওই ঘাটতিটা উনি ফিল আপ করতে পারবে। এটা তো স্যার আমরা নেক্সট আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে আমাদের, যে এই যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে স্যার এত সম্ভাবনার কথা আমরা বললাম, এত চমৎকার ইনকাম করা যায়, টাইম ফ্লেক্সিবিলিটি আছে, উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে, এত বিউটি থাকার পরেও আমাদের দেশে এত বেকার, আমাদের দেশে এত সমস্যা কর্মসংস্থান নিয়ে, কিন্তু এটা গভর্নমেন্ট এর একটা প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারের একটা সেক্টর হওয়া সত্ত্বেও মানুষজনের কি পর্যাপ্ত পরিমাণে সাড়ার যথেষ্ট ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করতেছি স্যার। মানুষজন এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে কেন ভয় পাচ্ছে, কেন আসতে চাচ্ছে না? যদিও বিষয়টা একটু নেগেটিভই, তারপরও স্যার আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার। সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে হলো, আমি বলবো যে গভর্নমেন্ট যদি এই বিষয়টাতে আরো অ্যাওয়ারনেস তৈরি করে, লাইক আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে হলো আপনার আইডিআরএ হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। তারা যদি এই বিষয়টাতে আরো বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং প্রত্যেকটা কোম্পানিকে তার সার্ভিস এনশিওর করার বিষয়ে, কমিটমেন্টের বিষয়ে এইটাতে যদি মনিটরিং স্ট্রিক্টলি করে, রাইট টাইমে যদি সকল কোম্পানি যদি রাইট টাইমে গ্রাহক সেবার বিষয়টাতে আরো বেশি আন্তরিক হয়, তখনই হচ্ছে মানুষ আরো বেশি আপনার এখানে ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে আগ্রহী হবে। তার মানে স্যার আমরা যদি একটু আরো খোলাসা করি বলি, আপনি কি এটা বুঝাইতে চাচ্ছেন যে এই ক্ষেত্রে কোম্পানিদের আরো ভালো ভূমিকা রাখা উচিত? মানে আমার মতো অনেক লোক আসতে চাচ্ছে কিন্তু তারা ভয়ে আছে যে আমি যদি অনেক মানুষের কাছে পলিসি সেল করি, কোম্পানি যদি রাইট টাইমে ক্লেম না দেয়, রাইট টাইমে ম্যাচুরিটির টাকা না দেয়, সেক্ষেত্রে আমার ইমেজ ক্ষুণ্ণ হইতে পারে, এটা ভয় হিসাবে কাজ করে কিনা স্যার? দেখেন, আমি আপনাকে ভেরি ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, জি, সোনালী লাইফ এই কোম্পানির যে সার্ভিস সিস্টেম এন্ড কমিটমেন্ট, ক্লেম সেটেলমেন্ট, এই বিষয়গুলি যদি রাইট টাইমে সমাধান না করতো বা আমি যদি এই ডেটাটা না দেখতাম, তাহলে আমিও কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু 7 বার চিন্তা করতাম যে আসলে এই প্রফেশনে আসা উচিত হবে কি হবে না। আমার ভালো লাগছে যে এই কোম্পানির রাইট টাইমে, সোনালী লাইফ রাইট টাইমে গ্রাহকের সেবা দিচ্ছে। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো আমি বলবো যে আমাদের দেশের 36টা কোম্পানিকেই আমি সম্মান প্রদর্শন করে বলছি, 36টা কোম্পানির যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে, বিশেষ করে যারা ওনার, কোম্পানির মালিক, তারা যদি আরো বেশি আন্তরিক হয়, সদিচ্ছা যদি তাদের থাকে, ইভেন দ্যাট মার্কেটিং এ আমরা যারা ইনভলভমেন্ট হই, তাদের অনেস্টিও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই অনেস্টলি যদি মার্কেটিং এর ব্যক্তিরাও সিরিয়াসলি যদি কাজটা করে সততার সহিত, আর আইডিয়ারে যদি সেম ভাবে মনিটরিংটা করে, যে এমন গ্রাহক হয়রানি এটা কেন হবে? দেখেন, অনেক কোম্পানির কিন্তু দেখা যায় যে রাইট টাইমে গ্রাহকের পেমেন্টটা পাচ্ছে না, বা বিভিন্ন কজের কারণে তার ক্লেমটা ডিক্লাইন হচ্ছে। এটা না হয়ে রাইট টাইমে যদি গ্রাহক এটা পায়, প্লাস হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থাটা, প্রশিক্ষণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশিক্ষণ। দেখেন, এই পেশায় প্রায় 10 থেকে বা 11% লোক হচ্ছে অ্যাক্টিভলি কাজ করে, বাট ম্যাক্সিমাম লোক হচ্ছে বিজনেসটা এখানে এসে কাজটা শুরু করে কিন্তু একটা পর্যায়ে সে ঝরে যায় বা ছেড়ে দেয়। এটা রিজন কি? রিজন হচ্ছে রাইট প্ল্যাটফর্ম না হওয়ার কারণে, রিজন হচ্ছে তার মনিটরিং করার জন্য একজন মেন্টর প্রয়োজন হয়।
জি মেন্টর, যেমন আমার এই সোনালী লাইফের মধ্যে সৈয়দ মোহাম্মদ আজিম স্যার, সম্মানিত ডিএমডি স্যার, হি ইজ মাই মেন্টর। সে খুব স্ট্রংলি আমাকে মনিটরিং করে। ঠিক একইভাবে আমি যাদেরকে রিক্রুটমেন্ট করেছি তাদেরকে আমি মনিটরিং করি। না হলে এই 23,000-এর যে সংগঠন আমার এখানে, এই 23,000 ব্যক্তির সংগঠন আমি কিভাবে ডেভেলপ করব যদি আমার এখানে মনিটরিং সিস্টেম, মেন্টরিং সিস্টেম, তারপরে হচ্ছে ট্রেনিং সিস্টেম, প্রশিক্ষণ দেওয়ার যে সিস্টেম, এই জিনিসগুলি যদি ডেভেলপ না করতাম। তো এখানে এই জিনিসগুলি হলো সবচেয়ে বেশি জরুরি। আর মালিকদের সদিচ্ছাটা হলো অনেক বেশি জরুরি। মালিক যদি আন্তরিকভাবে চায় এবং আইডিয়ারে যদি সঠিকভাবে মনিটরিং করে, জবাবদিহিতার ভিতরে রাখে, তাহলে এই সেক্টরটা বাংলাদেশে অনেক বড় একটা সম্ভাবনাময় সেক্টর হিসাবে আপনার পরিণত হবে ইনশাআল্লাহ।